যদি বিজেপি এলে সবার চাকরি হয়ে যায় তাহলে গোটা দেশে এত বেকার সমস্যাটা কেন? তাহলে এত লোকের চাকরি নেই কেন? বাঙালিকে বিজেপি ভালোবাসতে পারছে না এবং অপমান করছে, ছোট করছে। এখন আরও নিশ্চিতভাবে বলা যেতে পারে মুসলমান ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাচ্ছে না। একতরফা বিজেপির কথাতে বাঙালি বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না। 2026-এর বিধানসভা নির্বাচন বিরোধী দল অর্থাৎ সিপিএম এবং বিজেপি এই দুটো দলই মনে করছেন এবারের নির্বাচনটা নাকি পালা বদলের নির্বাচন, তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে উৎখাত করার নির্বাচন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও একেবারে মরিয়া তাদের ক্ষমতা ধরে রাখতে, চতুর্থবারের জন্য সরকার গঠন করতে তারাও রীতিমতো একেবারে মাঠে ময়দানে নেমে কাজ করছে। এবং সিপিএম যারা 2021 সালে বিধানসভাতে কোনো আসন তারা পায়নি, বর্তমানে শূন্য, লোকসভাতেও তাদের কোনো আসন নেই, তো সিপিএম মনে করছেন এবারে শুধু তাদের খাতা খুলবে না, তাদের আসন সংখ্যা বেশ অনেকটা বাড়বে। অন্যদিকে বিজেপি তো ক্ষমতা দখল করবে বলেই লড়াই করছে। তো সব মিলিয়ে জয়ন্ত ঘোষাল প্রায় 4 দশক ধরে যার সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, আজকের তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তিনি কি মনে করছেন, তার এই এত বছরের অভিজ্ঞতা কি বলছে। এই রাজনৈতিক দলগুলো যেগুলো বলছে প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে, সেরকমই কি কিছু হতে চলেছে নাকি অঙ্কটা অন্যরকমও হতে পারে? স্যার, এত বছরের আপনার অভিজ্ঞতা, প্রায় 40 বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন, কি মনে হয় এবারে সত্যি কি পালা বদলেরই নির্বাচন, ভাইটাল নির্বাচন কি এটা? দেখো, রাজনৈতিক দলগুলো যে দাবি করছে মানে সেটা তাদের কাজ। বিজেপি তো কখনো এটা বলতে পারে না যে আমরা ক্ষমতায় আসবো না, তৃণমূলও তা কখনো বলতে পারে না। সুতরাং যে রাজনৈতিক দল মানে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে তারা সবসময় বলবে যে আমরা ক্ষমতায় আসছি, পালাবদল হবে, এটা বিরোধীরা বলছে। আমার নিজের খুব নিরপেক্ষভাবে একদম মানে আমি একজন বিশ্লেষক হিসেবে যেটা আমি বারবার বলি যে আমি কিন্তু কোনো দলের জার্সি গায়ে দিয়ে বলছি না বা বলি না, আমি যেটা অবজেক্টিভ রিয়েলিটি একজন রাজনীতির ছাত্র হিসেবে, সাংবাদিক হিসেবে আমি বলছি যে পশ্চিমবঙ্গে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে যে রকম প্রতিকূল পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের জন্য তৈরি হয়েছে সেটা অতীতে হয়নি। অর্থাৎ 2021-এও আমি দেখিনি। এবং সেটা উচিত না অনুচিত বিজেপি বলবে সামদাম দণ্ডভেদ, এটাই তো নিয়ম, এটাই কৌটিল্যর চাণক্যের পদ্ধতি। সুতরাং এটা আমরা কেন করব না, জেতার জন্য সব রকম করতে হবে, দেয়ার ইজ নাথিং, মানে অন্যায় মানে যুদ্ধ এবং রণে এবং প্রেমে কোনো অন্যায় বলে কিছু হয় না, এটা তো একটা সাংঘাতিক কথা। কিন্তু বিশ্লেষণের ভিত্তিতেই বলছি যে দাবি বিজেপি করুন না কেন বা বিজেপির এই অ্যাগ্রেসিভ সাংঘাতিক অভূতপূর্ব নির্বাচন হলেও একটা বেসিক অঙ্ক বলে দিচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ পরাস্ত করা এটা কিন্তু বিজেপির পক্ষে এই যাত্রা সম্ভব হলো না। প্রথম দিকটা আমিও ভেবেছিলাম যে বিজেপি যেভাবে অ্যাগ্রেসিভভাবে এগোচ্ছে তাতে হিন্দুদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া যদি সৃষ্টি হয়, কেননা সংখ্যালঘু বিরোধী এবং সংখ্যালঘু বিরোধী ভোট যদি ভেঙে যায়। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বও তারা জানেন, তারাও কিন্তু নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা করছেন তাতে দেখা যাচ্ছে প্রথম কথা যে মুসলিম ভোট যেটা ভেঙে দেওয়ার চেষ্টা ছিল বা ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা ভাঙছে না। অর্থাৎ হুমায়ুন কবির তিনি যে নতুন দল করেছেন তাতে ওএসি পর্যন্ত থাকলো না। যে ধরনের প্রচার তার বিরুদ্ধে হলো এবং সেসব কিছুর পর যে সমস্ত ছবি আমরা দেখলাম কি কথা বলছে, সেই সমস্ত ষড়যন্ত্রের তত্ত্ব প্রচারিত এবং মুসলিম ভোট সেইটা আগেও তাই শুনেছিলাম, এখন আরও নিশ্চিতভাবে বলা যেতে পারে যে মুসলমান ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাচ্ছে না। এবং সেটা দক্ষিণবঙ্গে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারাও কিন্তু সিদ্দিকিরাও কিন্তু সেটা করতে পারলো না। সুতরাং করায়ত্ত করতে পারলো না মুসলিম ভোট, বরং মুসলিমরা এন ব্লক ইনসিকিওর হয়ে গিয়ে তারা সমস্ত মমতার পাশে শেষে এসে দাঁড়াচ্ছে। কেননা বিজেপি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে হিন্দুত্ববাদী একটা কথা বলছেন, ইউনিফর্ম সিভিল কোডের কথা ম্যানিফেস্টোতে আছে, সংকল্পপত্রে আছে, তারপরে বিজেপির দিকে তো যাওয়া তো এমনিতেই মুসলিমরা যায় না, কিন্তু নিরাপত্তার এই অভাব বোধে তারা মমতাকে আরও আঁকড়ে
ধরছে। এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর যে মমতা, তার ফলে 30% ভোট মমতা পেয়ে শুরু করছে। আমি এখানে একটু আপনাকে থামাবো, যেটা আপনি বললেন যে বিজেপি পারলো না এই মুসলিম ভোটটাকে ভাগ করতে, কারণ আমরা দেখেছি যে যখনই ভোট আসে 2016তেও এটা হয়েছিল। তো মিডিয়ার যে প্রচার, মিডিয়া মানে এখানে কি মিডিয়ার কোনো ভূমিকা রয়েছে? কারণ 2016তেও 16 বলা ভুল, 2021-এ দেখেছিলাম যে মিডিয়া এমন একটা প্রচার চালিয়েছিল যেখানে এই একই রকম একটা হাইপ দেখেছিলাম যে বিজেপি ক্ষমতায় চলে আসছে, আর তৃণমূল কংগ্রেস সেটাকেই কাজে লাগিয়ে মানুষকে বোঝাচ্ছে যে বিজেপি আসা মানে সংখ্যালঘু মানুষদের চরম বিপদ, যেটা এবারেও হচ্ছে। তো এই যে বিজেপি সংখ্যালঘু ভোটকে ভাঙতে পারছে না, এর পিছনে কি মিডিয়ার কোনো ভূমিকা রয়েছে? মিডিয়া যেভাবে প্রচারটা করছে যে বিজেপি ক্ষমতায় এবার চলে আসবে। না, বিজেপি সাকসেসফুল হয়েছে তো। হায়দ্রাবাদে কর্পোরেশন ইলেকশন যখন হলো, ওএসি ওখানে প্রচুর ভোট কেটে নিয়েছিল এবং বিজেপি ওএসি নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করা আর কি। এবং সেখানে কিন্তু বিজেপি তারা ক্ষমতায় এসেছিল। মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে ওএসি কাজে লাগিয়েছে। এখানে ওএসি নিজেই ভেঙে দিল। ওএসি উর্দুভাষী মুসলমান, বাঙালি মুসলমানদের সাথেও সেখানে মেলে না। সুতরাং পশ্চিমবঙ্গের মুসলমানরাও কিন্তু একটু আলাদা। এবং এই যে ভয় পাইয়ে দেওয়াটা তো মিডিয়ারকে দোষ দেবো কেন? বিজেপির দিক থেকে মুসলিম ভোট ভাঙার চেষ্টা, এটা তো স্বাভাবিক। মানে বিজেপি তো চাইবি, কেননা বিজেপির সমস্যাটা কি? বিজেপির 70% উপর খেলতে হচ্ছে। সেখানে মমতা 30% ভোট আগে পকেটে রেখে তারপরে যাচ্ছে। এটা গতবারও বিজেপির এটা বলেছিল যে আমরা এই জন্যই হেরে গেলাম। এবং বিজেপির এই 30% ছাড়া বাকি যে 70%, এই 70%-এর 45% মিনিমাম পেতে হবে বিজেপিকে, তবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সরকার করতে পারবে। যে কথাটা মানে যারা পোল স্টার যেরকম তারাও বলছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক, বিশ্বনাথ চক্রবর্তীও এই একই কথা বলেছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও এই কথাটা বলছে যে 45% ভোট 70%-এর মধ্যে থেকে বিজেপিকে পেতে হবে, যেটা অসম্ভব। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত 2-3 বছর ধরে জগন্নাথের মন্দির, মহাকালের মন্দির, দুর্গা মণ্ডপ, তখন কিন্তু বিজেপি বলছিল আমাদের কপি করছে, আমাদের নকল করতে বাধ্য হচ্ছে, এটা আমাদেরই একটা ভিক্টরি। কিন্তু মমতা যে সুকৌশলে ওই 70% ব্যাপারটাকেও মাথায় রাখছে, কারণ মুসলিম ভোট সেখানে এন ব্লক নিরাপত্তার অভাব বোধে মমতার সঙ্গে থাকবে, কিন্তু হিন্দু ভোটটাও যদি ভেঙে যেত এবং 45% যদি চলে যেত বিজেপির দিকে, তাহলেও মমতার বিপদ হয়ে যেত। আর এসআইআর হয়ে গিয়ে আরও সুবিধা হলো মমতার, তার কারণ যারা হিন্দু ভোট অনেক বাদ গেছে এসআইআরে, এবং সেখানে মতুয়া কমিউনিটি আছে, রাজবংশীরা রয়েছে, সাধারণ হিন্দু রয়েছে, আদিবাসীরা রয়েছে, ওবিসি আছে। এখন এই যে বিরাট একটা জনসমাজ, তারাও কিন্তু বিজেপির সেখান থেকেও বঞ্চিত হলো। এবং বিজেপির যদি সাংগঠনিক শক্তি থাকতো, জেলায় জেলায় যদি নিজেদের ক্ষমতা থাকতো, তাহলেও সেটাকে তারা প্রচারে নিয়ে যেতে পারতো। একটা মাসিয়া যদি থাকতো আজকে, বিজেপি যদি একটা রাজ্য, বিজেপি যদি একটা বিধান রায় কিংবা একটা সিদ্ধার্থ শঙ্কর রায়, একটা কোনো ক্যারেক্টার, যেটা দিল্লিতে ইন্দিরা গান্ধী ছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধীকে এসে ভোট প্রচারে ইন্দিরা গান্ধীকে নরেন্দ্র মোদীর মতো পরিশ্রম করতে হতো না। তার কারণটা হচ্ছে যে তখন তো এখানে বিধান রায় থ্রু সিদ্ধার্থ রায় বিভিন্ন সময়, এমনকি আমি নিজের চোখে দেখেছি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, আব্দুল সাত্তার, কত নেতা, বরকত গনি খান চৌধুরী তো ছিল, তো এত নেতা, এখানে তো সেই স্ট্রেচারের একটা নেতা যে এখানে বিজেপির প্রচারের প্রথম মানে স্টার প্রচারক কে? নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্টার প্রচারক কে? অমিত শাহ। এরা দুজনেই কিন্তু বাঙালি না, এবং এরা দুজনেই কিন্তু পশ্চিমবঙ্গের নয়। তাহলে এরা প্রধানমন্ত্রী দেশে, সে তার ওখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হয়ে আমেরিকা আর ইরানের যুদ্ধ মেটাচ্ছে, সেটা কি হলো? সেসবের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকে প্রধানমন্ত্রীর কাছে যে পশ্চিমবঙ্গে বসে থেকে পশ্চিমবঙ্গের ভোট করায়ত্ত করা। তার অগ্রাধিকারটা যদি এটা হয়, অনেকে বলছে যে এটা এই জন্যে মোদী অমিত শাহর কাছে ইম্পর্টেন্ট যে 2026-এ বীজ বপন করে 2029-এ ফল পেতে চাইছে। অর্থাৎ যদি 2026টা জিতে যায় মানে বিজেপি, তাহলে সেখানে 2029-এ, তার আগে উত্তরপ্রদেশের ভোট আছে, সুতরাং জাতীয় রাজনীতির একটা স্বার্থ আছে। উল্টোটা ভাবো যে যদি হেরে যায় বিজেপি, মানে না পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার আসে,
তাহলে সেক্ষেত্রে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে 2029 উইল বি মোর ডিফিকাল্ট। মমতা তখন জাতীয় নেতৃত্বে ভূমিকায় এসে যাবে এবং সেখানে সাংঘাতিকভাবে 2029-এ অ্যাগ্রেসিভ ভূমিকা নেবে। সুতরাং আমার কিন্তু মনে হয় এখন কতটা মার্জিন থাকবে, হতে পারে যে বিভিন্ন নির্বাচন কেন্দ্রে এত ভোট বাদ পড়ায়, যদি 1 কোটি লোকের নাম বাদ গেল তাহলে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে যেখানে 20,000 30,000 মার্জিনে হয়তো জিততো, যেখানে হয়তো লক্ষাধিক মার্জিনে যেতে, সেগুলো কমে গিয়ে হয়তো 10,000 ভোটে জিতবে। আসন সংখ্যা কমতেই পারে, তার কারণ অনেকটাই স্যাচুরেটেড ছিল, তার জায়গায় কিছু কমতে পারে এবং সেখানে অন্য কোনো দল, বাম কিংবা কংগ্রেস, তারা কি করবে সেটাও দেখতে হবে। আর বিজেপি এখন আগে 21-এ তারা 77টা পেয়েছিল, এবারে কি সেটা ধরে রাখতে পারবে? এমনিতেই 77টা কমে গেছিল। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে বিজেপির টার্গেট ইন্টারনালি 77টাকে বাড়িয়ে অন্তত 100-110 করা, এবং সেটাও যদি হয় তাহলে একটা সম্মান রক্ষা হয়। আর বিজেপি লং টার্মে আগামী দিনে তারা লেগে থাকবে, এই 77টা যদি 100 বা 120 হয় তাহলে আবার আরেকটা নির্বাচন লাগবে ওই 120টাকে আরও এগিয়ে নিয়ে যেতে, এটা বিজেপি মনে করছে ভেতরে ভেতরে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বামেদের ভোট কিছুটা বাড়তে পারে, কারণ এর আগে হয়েছিল কি, আগে রাম পরে বাম, এই থিওরিটা এখন সিপিএম নেতারাও বুঝতে পারছে যে ওইটা করে নিজেদের ভোট ব্যাঙ্কটা নষ্ট হয়ে যায়। একবার ভোট ব্যাঙ্ক যদি বিজেপিতে চলে যায় সেটাকে না ফিরিয়ে আনা অত সোজা হবে না। এই করে হরিজন ভোটটা কংগ্রেসের, যেটা গান্ধীজির তৈরি করা ভোট ব্যাঙ্ক, সেটা মায়াবতী আর কাঁসিরামের কাছে বহুজন সমাজ পার্টিতে চলে গেছিল, সেই ভোট কংগ্রেস আজও ফেরত পায়নি, বহুজন সমাজ পার্টিতেই থেকে গেছে। তো এই জন্যে সেই ঝুঁকিটা কিন্তু সিপিএম নিতে চাইছে না, এবং সিপিএম কিন্তু একটা নবীন প্রজন্মের বেশ কিছু ভালো ছেলে মেয়েদের নিয়ে এসেছে, মনোনয়ন দিয়েছে, এবং সিনিয়র লোকেরা তারা না দাঁড়িয়ে সরে দাঁড়িয়েছে, এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো, যেটা বিমান বসুও বলেছেন, কাজে লাগানো হচ্ছে, আপডেটেড করছে নিজেদের। এই সিপিএমটাকেও কিন্তু 2021-এ দেখা যায়নি। সুতরাং একটা নতুন সিপিএমকেও আমরা দেখতে পাচ্ছি, এবং সিপিএমের একটা রাজনৈতিক পরিসর বৃদ্ধি লাভের সুযোগ আছে। এবং আমি তো মনে করি বিরোধী রাজনীতিটা যত শক্তিশালী হয় গণতন্ত্রের জন্য ততই ভালো। অর্থাৎ যদি এখানে যখন সংসদীয় রাজনীতিতে সিপিএম আছে, তখন সিপিএমেরও একটা রাজনৈতিক পরিসর বৃদ্ধি পাওয়া উচিত, এবং আমার নিজের ধারণা এবারে হয়তো সিপিএম কিঞ্চিত আগের তুলনায় অন্তত লাভবান হবে, শূন্যের ওই যে গেরোটা কাটিয়ে পারবে বলে মনে হচ্ছে, এবং ক্যান্ডিডেট সিলেকশনও সিপিএমের যথেষ্ট ভালো হয়েছে। স্যার, এখানে আপনি যেটা বললেন ওই যে মোদি, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ কিংবা অন্য কোনো বাইরের রাজ্য থেকে নেতৃত্ব আনছে বিজেপি তাদের প্রচারের জন্য, এবং এই যে ধরুন নরেন্দ্র মোদী আসুক, অমিত শাহ আসুক কিংবা যোগী আদিত্যনাথ আসুক, এই গ্রামাঞ্চলগুলোতে 7 দিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে, এবং এগুলো কি সাধারণ মানুষের কাছে, যাদের কাছে তাদের এলাকার ইস্যুগুলোই ম্যাটার করে, এই মোদিজি আসুক কি অমিত শাহ আসুক কিংবা অন্য রাজ্যের নেতৃত্ব আসুক, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আসুক, এগুলো কি তাদের কাছে আদৌ ম্যাটার করছে? কি মনে হয়? আমার মনে হচ্ছে উল্টো হলো, অর্থাৎ যদি ওরা না আসতো, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছর শাসনের পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি হতেই পারে, এবং সেখানে সেটা ল অফ নেচার, এবং আমার মনে হতে পারে যে আমার এগুলো অসন্তোষ আছে, এবং সেই অসন্তোষটাকে ব্যক্ত করার জন্য ভোট ব্যাঙ্কে একটা ভোট দেব। কিন্তু সেখানে আমি যখন ভোট দেব, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে কেউ এসে আমাকে জ্ঞান দিচ্ছে যে একে সরাও, ওকে সরাও, একে রাখো, এবং তারা বাঙালি নয়, পশ্চিমবঙ্গের সাথে তাকে আমি আইডেন্টিফাই করতে পারি না। এটা অনেকটা আমি আমার সন্তান, সে একটা দুষ্টুমি করেছে, তাকে দরকার হলে আমি শাসন করব। সে এখন পাশের বাড়ির মা এসে যদি বলে তোমার ছেলে ওই করেছে সেই করেছে, তাতে উল্টে আমি আরও রেগে যাব, ছেলেকে সাপোর্ট করবো এবং তার সাথে ঝগড়া করব। তো বিজেপি এই যে ওস্তাদি, যেটা বিজেপি, অর্থাৎ নিজে থেকে আমরা মানে আর কি বেশি বাঙালির মন জয় করার জন্য, তাতে না ওরা বাঙালির মানে জাতি সত্তাটাকে বুঝতে পারলো না। বিজেপি যদি চুপ করে থাকতো তাতে কিন্তু হয়তো বাঙালির এর থেকে বেশি, তুমি যেটা বলছো যে এখানে যে অ্যান্টি ইনকামবেন্সি, হাওড়াতে যেরকম 7-8 বছর ধরে পুরসভার নির্বাচনই হয়নি, জঞ্জালে স্তূপ পড়ে রয়েছে, তো মানে রাখতে গেলে তো রাগার যথেষ্ট কারণ আছে। কিন্তু যখনই আমি ভাববো যে আমি সরিয়ে দিয়ে তার বিকল্পটা কি, তার বিকল্পটা বিজেপি, যে বিজেপি আমাকে এই কথাগুলো বলছে, বা তারা বাংলাকে বোঝে না, বাঙালি বোঝে না, খুব দুর্ভাগ্যজনকভাবে এটা বাঙালি অবাঙালি হওয়া উচিত ছিল না, কিন্তু বাঙালিকে বিজেপি ভালোবাসতে পারছে না এবং অপমান করছে, ছোট করছে, এই যুক্তিটা
অনেক বড় হয়ে উঠছে বাঙালি মননে, এবং সেই জায়গাটা থেকে বাঙালি কিন্তু বিজেপিকে রিজেক্ট করছে। সুতরাং এত লম্ফজম্প, এত মানে বৈভবের পরিচয় দিয়েও বিজেপি কিন্তু শেষ রক্ষাটা হতে পারবে বলে আমার মনে হচ্ছে। এবং এই যে ইস্তেহার তৃণমূল কংগ্রেস পেশ করেছে, বামেরাও পেশ করেছে, এবং বিজেপি সংকল্পপত্র বলে ইস্তেহারই আলটিমেট সেটা বোঝায়। তো এখানে বামেদের এখানে চাকরি দেওয়ার কথা রয়েছে ভাতার অপোজিটে গিয়ে, কিন্তু বিজেপি বলছে যে 1,500 টাকাগুলোকে 3,000 করে দেবে, সেটা যুবসাথী হোক কিংবা সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, 1 কোটি চাকরি দেবে 5 বছরে, এরকম আরও নানান ধরনের সংকল্প রয়েছে। তো এগুলো কি মানুষ কোথাও গিয়ে তাদের মনে জায়গা করতে পারবে, নাকি যেটা তারা পাচ্ছে সেটাতেই বিশ্বাস করবে? প্রথম কথা হচ্ছে যে ওই যে বলে না যে মানে 1 in hand 2 in bush, মানে আমি আমার নিজের হাতে যেটা রয়েছে, যেটা পেয়েছি বা পাচ্ছি, সেটাকে ফেলে দিয়ে দুটো ওখানে পাবো বলে, একই জায়গায় 2 হবে বলে আমার নিজের হাতের পাখিটাকে আমি উড়িয়ে দেবো, সেটা সাধারণত হয় না। 1 in hand 2 in bush এর গল্প আমরা জানি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে বাড়িয়ে দেবো আর হাতে পাওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে যে স্বপ্ন দেখা, আর একটা হচ্ছে হাতে পাওয়া বাস্তব, সেটা একটা ফ্যাক্টর। আর একটা তৃতীয় ফ্যাক্টর হচ্ছে যে এতদিন অন্যান্য রাজ্যগুলোতে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে তো এগুলো বাড়ানো যেতে পারতো, সেখানে তো কোনোটাতে বাড়ায়নি। তাহলে আজকে পশ্চিমবঙ্গে হঠাৎ এই কথাটা বলছে কেন? তাহলে তৃণমূল করেছে বলেই সেটাকে বলা হচ্ছে, এই রাজনৈতিক প্রচারও তো তৃণমূল দিক থেকে করা হচ্ছে। তো ন্যারেটিভটা কিন্তু শুধু বিজেপি একতরফা তৈরি করছে তা নয়, কাউন্টার ন্যারেটিভও তৈরি হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস বলতেও শুরু করেছে যে এই যে টাকাটা যেটা তোমরা দেবে বলছো, তোমরা এতদিন তো দাওনি, এবং যেগুলো কেন্দ্রের কাছ থেকে আমাদের পাওনা, সেই পাওনাগুলোই তো পাচ্ছি না। আর যদি ওরা এলে, বিজেপি এলে সবার চাকরি হয়ে যায়, তাহলে গোটা দেশে এত বেকার সমস্যাটা কেন? তাহলে এত লোকের চাকরি নেই কেন? সুতরাং এগুলো মানে আমার মনে হয় একতরফা নয়। এগুলো কে কতটা কোনটাকে বিশ্বাস করবে সেটা ভোটারের ওপর ছেড়ে দেওয়া ভালো, কিন্তু একতরফা বিজেপির কথাতে বাঙালি বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না। স্যার, আমি শেষ একটাই বিষয়ে আসবো। এখন আমরা দেখছি যে ভোটের আগে, এটা হয়তো অন্য যে কোনো ভোটের আগেই হয়, যে অ্যাকচুয়াল ইস্যুগুলো, রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার খারাপ অবস্থা, সেগুলো কোথাও গিয়ে মিডিয়ার কাছে মূল পয়েন্ট হচ্ছে না। কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এসআইআর ইস্যুটাকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, ওই ইস্যুগুলো নিয়ে আজকের আর খবর হচ্ছে না, চাপা পড়ে যাচ্ছে, আর হলেও সেটা খুবই কম। তো এটা কি তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত করেছে, যাতে তাদের রাজনৈতিক এই যে নির্বাচনী প্রচার বলুন বা ক্ষমতায় টিকে থাকা, এখানে যাতে তাদের সুবিধা হয়, সেই কারণে? না, আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস মানে আগে থাকতে ঠিক করে করেছে। বিজেপির ভুল রণকৌশলে ইস্যুটা সামনে এসে গেছে। অন্য ইস্যুগুলোতে তো বিজেপিই করতে পারতো, সেগুলো না করে এই ইস্যুটাতে বিজেপি নিজেই মানে এটাকে বলা যেতে পারে যে একটা সখাত সলিলে মানে আর কি ডুব দিয়েছে। এখন এই সখাত সলিলে ডুব দেওয়াতে তৃণমূলের সুবিধা হয়েছে, কিন্তু তৃণমূল করেছে তা নয়। বিজেপি যেটা ভেবেছিল যে এসআইআরটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু এই যে প্রতিনিয়ত অফিসার রদবদল হচ্ছে এবং প্রত্যেক দিনই হচ্ছে, এখন খবরও হচ্ছে না। এবং এটাতে জেলাতে গিয়েও দেখলাম যে এটাতে তৃণমূল কংগ্রেস কিন্তু ওই অফিসারদের যে রদবদল, সেটার উপরে যে নির্ভর করে ভোট করছে তা নয়। তৃণমূল কংগ্রেস মানুষের ভোটের জন্য মানুষের কাছে যাচ্ছে, বরং বিজেপি অফিসারদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, ভাবছে যে অফিসারদের দিয়ে ভোটে জিতবে। এখন যেন মনে হচ্ছে ভোটটা এসআইআর এ কার নাম থাকলো আর কার নাম বাদ গেল তার ভিত্তিতে হবে। মানুষের রাস্তাঘাট খারাপ কি, তার বাড়ির এলাকায় স্কুলটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে যেন মানুষের ভাবছেও না। এই যে অগ্রাধিকারটা যেটা তুমি বলছো, সেই অগ্রাধিকারটা এসআইআরটা করলো কে? এটা তো বিজেপি। আমি দিল্লিতে গেছিলাম, দিল্লিতে গিয়ে দেখলাম এসআইআর কাজ শুরু হয়ে গেছে, সবে বিজেপি ক্ষমতায় এসছে। এখন 5 বছর বাদে ভোট হবে, তাহলে ওখানে 5 বছর ধরে এসআইআর হবে। তাহলে দিল্লিতে একরকম, আর এখানে ভোটের কদিন আগে এসআইআর শুরু হলো। এটা তো অনায়াসে আরও কয়েক বছর আগে থেকে ভালো করে শুরু করে দিতে পারতো, কারণ এসআইআরের তো কেউ বিরোধিতা করছে না। একটা নিবিড় ভোটার তালিকা সংশোধন হোক, সেটা তো আমিও চাই, তুমিও চাও, সবাই চায়, কিন্তু সেটাকে সুষ্ঠুভাবে করা হোক, সেটাও তো একটা প্রত্যাশিত ছিল, যেটা হলো না। সুতরাং এখন এর ফলে আখেরে বিজেপির লোকসান বই, লাভ হলো না। এবং যাদের নাম বাদ যাচ্ছে তাদের কাছেও তাহলে একটা টাইম থাকতো, তারা আবার ফর্ম 6 ফিল আপ করে তাদের নামটা রেজিস্টার করা, সেটাও তো থাকছে না।
না, এবং ট্রাইব্যুনাল তো সময় পাচ্ছে না। না। জুডিশিয়াল অফিসারদের ঘাড়ে দোষ চাপাচ্ছে নির্বাচন কমিশন, আর জুডিশিয়াল অফিসাররা তারা বলছে যে আমাদের তো একটা সময় দিতে হবে, নির্বাচন কমিশন সময় দিতে চাইছে না। সুতরাং নির্বাচন কমিশন বনাম জুডিশিয়াল অফিসার লেগে গেছে, আর বিজেপি বলছে ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে জুডিশিয়াল অফিসারদের উপর করেছিলেন, দায়িত্ব তার। সুতরাং পারস্পরিক দোষারোপ চলছে, কিন্তু আখেরে ভোটার তালিকা থেকে এই যে যাদের নাম বাদ গেল তারা তো অসন্তুষ্ট হলো, অসন্তোষটা তো গিয়ে পড়ছে দিল্লির বিরুদ্ধে। সুতরাং আমি জানি না এটাতে কী লাভ হলো, এটাতে মমতাকে দোষ দিয়ে তাদের ভোটটা বিজেপির কাছে চলে যাবে এমনটা আমার মনে হচ্ছে। আলটিমেটলি 2026-এ ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরছে না, এটা কোথাও গিয়ে বোধহয় পরিষ্কার হয়ে যাচ্ছে। আপাতত যা পরিস্থিতি, এখনও বেশ কিছুদিন বাকি আছে, কি রণকৌশল বিজেপির আছে বা পাল্টা রণকৌশল কি হবে দেখতে হবে। কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আমি পোলস্টারও নই, জ্যোতিষীও নই, সুতরাং সংখ্যা আমি কোনো প্রেডিক্ট করব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে বসছেন এবং আবার শপথ গ্রহণ করবেন, এই ব্যাপারে আমার